আমি ২৪ বছরের একজন বিধবা মহিলা। আমার নাম সুখী। গত ২ মাস আগে আমার বর ক্যান্সারে মারা যায়। বরের মারা যাওয়ার প্রত্যেক দিন রাতে শাশুড়ি মা আমাকে বাথরুমে নিয়ে গিয়ে স্নান করাতেন ও নতুন শাড়ি পরিয়ে দেওরের ঘরের ভিতরে আমাকে ভরে দিতেন এবং শাশুড়ি মা পেছন দিক থেকে দরজাটাকে লক করে দিতেন। তারপর আমার দেওর সারা রাত ধরে আমাকে লুটে পুটে খেত, আর আমিও কিন্তু ভীষণ মজা পেতাম এবং চুপচাপ থাকতাম। বরের মারা যাওয়ার পরে আমারও কিন্তু ভীষণ ইচ্ছে জাগত, তাই দেওর যা করত আমি তাতে মজা পেতাম। কিন্তু আমার শাশুড়ি মা কেন আমার মতো একজন অসহায় বিধবাকে তার জোয়ান ছেলের ঘরের ভিতরে ভরে দিতেন, এর সত্যিটা জেনে আপনারাও চমকে উঠবেন। বরের মারা যাওয়ার ১ মাস পরেই দেওর আমাকে বিয়ে করার জন্য উন্মত্ত হয়ে ওঠে। সেদিন আমি যখন স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল গামছা দিয়ে মুছছিলাম, তখন আমার দেওর ঘরের ভিতরে ঢুকে পেছন দিক থেকে আমাকে চেপে জড়িয়ে ধরে। আমি তখন ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে বললাম, ছাড়ো আমাকে, তোমার সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? এরপর থেকে আমার ঘরের ভেতরে ঢোকার আগে নক করবে, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। দেওর তখন আমার ঘরের বিছানায় শুয়ে অনেক জোরে জোরে হেসে বলল, বৌদি, কেন এত নখরা করছো? তোমার বিয়ে তো আমার সঙ্গেই হবে, তাই তোমাকে যদি স্পর্শ করি তাহলে এতে আর কি যায় আসে? আমি তখন রেগে বললাম, আমাদের বিয়ে এখনো হয়নি, আমি এই বিয়ের জন্য এখনও রাজি নয়, তাই এখন বেরিয়ে যাও আমার ঘর থেকে। তারপর সে হাসতে হাসতে আমার ঘর থেকে বেরিয়ে চলে যায়। আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। এই কথাটা আমাদের পাড়ার সকলেই আমাকে এসে বলতো যে আমি নাকি ভীষণ সুন্দরী। আমার একটা ৬ বছরের ছেলে আছে। তারপর দেওর যখন ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যায়, তখন আমি শাশুড়ি মায়ের পা ধরে বললাম, মা, আমি সুজয়কে বিয়ে করতে চাই না। আপনার ছেলের মারা যেতে তো সবেই ২ মাস হয়েছে। আমার দেওরের নাম সুজয়। এখনও আমার ভিতরে শোক আছে। আমি কোনো মতেই সুজয়কে এখন বিয়ে করতে পারবো না। শাশুড়ি মা তখন আমার হাত ধরে বললেন, বৌমা, আমি আমার বড় ছেলেকে হারিয়েছি। অকালে মারা গেছে আমার বড় ছেলে, কিন্তু আমার ছোট ছেলেকে আমি আর কোনো মতেই হারাতে চাই না। সুজয় তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে মন থেকে পছন্দ করে। সুজয় তোমার দেওর হয়, সে তোমার ছেলেকেও কত ভালোবাসে। তার সঙ্গে বিয়ে করলে তোমাকে সুখে রাখবে, তোমাকে বাইরের লোক আর খারাপ চোখে দেখবে না। এই সমাজে একা বাঁচা সম্ভব না। তুমি এখন জোয়ান, তুমি দেখতে সুন্দরী, সবাই তোমার উপরে খারাপ নজর দেবে। আর এমনিতেও আমার ছেলে তোমাকে পছন্দ করে, তাই আমি চাইছি তুমি সুজয়কে বিয়ে করো। আমার মনের কষ্ট কেউ বুঝতে পারেনি। আমি যে বরকে ভীষণ ভালোবাসতাম, তাই আমার মনের কষ্ট তখনও দূর হয়নি। যখনই একা থাকতাম বরের ছবি নিয়ে কান্নাকাটি করতাম, আর ভগবানের কাছে একটাই প্রশ্ন করতাম যে কেন আমার ভালোবাসার মানুষটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওদিকে সুজয়ের খারাপ নজর আমার উপরেই ছিল, সেটা আমি কিন্তু বুঝে গেছিলাম। সেটা আমার বুঝতে বাকি ছিল না। এমনকি সে সবসময় কোনো না কোনো বাহানায় আমাকে ছোঁয়ার সুযোগ খুঁজত। সেদিন আমি যখন সবজি কিনতে বাজারে যাই, তখন কিছু গুন্ডা বদমাইশ ছেলে আমার সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করে। এমনকি আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করে ও নোংরা নোংরা কমেন্ট পাস করে। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি ওই সময় একা ছিলাম। ওই সময় আমার শাশুড়ির কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে একটা মেয়ে যখন একা থাকে তখন সে খুব অসহায় থাকে। ঠিক তখনই একজন সাংবাদিক আমার সাপোর্টে কথা বলে। সে ওই গুন্ডা বদমাইশদের জব্দ করে। সেই সাংবাদিক ওই বদমাইশদের মোবাইলে ক্যামেরা করে বলল এই ভিডিওটা সে পুলিশকে দেবে। পুলিশের কথা শুনে তারা ভয় পেয়ে পালিয়ে যায়। সেই সাংবাদিক সেদিন আমার অনেক সাহায্য করেছিল। এমনকি আমি যখন অনেক বেশি ঘাবড়ে গেছিলাম, তখন উনি আমাকে আমার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। বাড়িতে এসে আমি উনাকে ধন্যবাদ জানিয়েছিলাম। ঠিক তখনই আমার দেওর ঘর থেকে বেরিয়ে এসে আমার হাতটাকে চেপে ধরে বলল, এই ছেলেটা কে? তুমি এই ছেলেটার সঙ্গে কি করছো?
দেওরকে দেখে আমি ঘাবড়ে গিয়ে বললাম, বাজারে কিছু বদমাইশ ছেলেরা আমাকে বিরক্ত করছিল, তাই উনি আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম বলে উনি আমাকে বাড়িতে ছাড়তে এসেছেন। দেওর তখন রেগে সেই সাংবাদিককে বলল, ঠিক আছে ঠিক আছে, এবার তুই এখান থেকে যেতে পারিস। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমার বৌদির থেকে দূরে থাকবি। তারপর দেওর আমার হাত ধরে টেনে আমাকে ঘরের ভিতরে নিয়ে যায়। বরের মারা যাওয়ার পর থেকে আমি ঘরের বাইরে বেরোলে অনেক পুরুষে আমাকে অনেক রকম কথা বলতো। আমি সব কিছু সহ্য করে থাকতাম, কিন্তু সেদিন ওই গুন্ডা বদমাইশরা আমার সঙ্গে যা নোংরা আচরণ করেছিল তাতে আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি দেওরের সঙ্গে বিয়ে করব। অন্ততপক্ষে বিয়ের পরে কেউ আর আমার সঙ্গে বেয়াদবি করার সাহসটুকু পাবে না। সেদিন আমি শাশুড়ি মা ও সুজয়ের সামনে বলেছিলাম যে আমি এই বিয়েতে রাজি আছি। আমি যে এই বিয়েতে রাজি আছি সেটা শুনে সুজয় ভীষণ খুশি ছিল, কিন্তু আমার মুখে খুশির বিন্দুমাত্র ছিল না। কারণ বরের মারা যাওয়ার পরেও আমি তাকে ভুলতে পারিনি। মনে মনে তাকেই ভালোবাসতাম। দেওরের সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পরে আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে বরের ছবি বুকে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকি। সেদিন রাত্রিবেলা কোনো কিছু না খেয়ে আমি চুপচাপ শুয়ে পড়েছিলাম। আমার ছেলে তার ঠাকুমার কাছেই ঘুমোতো, আর আমি একাই ঘুমাতাম। তারপর সেদিন অর্ধেক রাতে দেওর আমার ঘরের ভিতরে ঢুকে আমার পায়ের কাপড় সরিয়ে ভিতরে হাত দিতেই আমি চমকে উঠলাম। তারপর তাড়াতাড়ি ঘরের লাইট অন করতেই দেখি দেওর একটা মদের বোতল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। সে মদ্যপান করে টলছিল। আমি তখন ঘাবড়ে গিয়ে দেওরকে বললাম, তুমি এত রাতে আমার ঘরে কি করছো? দেওর তখন টলতে টলতে আমার কাছে এসে আমাকে জবরদস্তি জড়িয়ে ধরে বলল, জানেমান, আমার স্বাদটা মিটিয়ে দাও না, আমি আর কন্ট্রোল করতে পারছি না। আমি তখন চিৎকার করে বললাম, বেরিয়ে যাও এখান থেকে। সে তখন শয়তানি হাসি হেসে বলল, এত নকরা করছো কেন? তুমি তো আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছো, তাহলে এখন কেন আমার থেকে দূরে পালাচ্ছ? আমি তখন রেগে বললাম, তোমাকে আমি বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু এখনও আমাদের বিয়ে হয়নি। যখন বিয়ে হবে তখন দেখা যাবে। আমার বারণ করা সত্ত্বেও সে আমার কোনো কথা না শুনে আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। ঠিক তখনই জানালা দিয়ে সেই সাংবাদিক একটা ঢিল ছুঁড়ে আমার দেওরের মাথায় মারে। তখন দেওর অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আমি তখন সেই সাংবাদিককে দেখে বললাম, এত রাতে আপনি এখানে কি করছেন? আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। সাংবাদিক তখন আমাকে বলল, ম্যাডাম, আমি আপনার সাহায্য করতে এসেছি। আমি জানি আপনি অনেক কষ্টে আছেন। আমি আপনার প্রোফাইল চেক করেছি। ঠিক তখনই আমার শাশুড়ি মা ঘরের ভিতরে ঢুকে পড়েন। শাশুড়ি মায়ের আসার আগেই সাংবাদিক জানলা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে চলে যায়। তারপর শাশুড়ি মা যখন আমার ঘরে এসে তার ছেলেকে মেঝেতে পড়ে থাকতে দেখে, তখন কেঁদে কেটে আমার হাত ধরে বললেন, বৌমা, কি হয়েছে আমার ছেলের? আমি তখন শাশুড়ি মাকে বললাম, মা, সুজয় মদ্যপান করে এসে আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছে, তাই আমি তাকে ধাক্কা দিয়েছি। শাশুড়ি মা তখন রেগে আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, আমার একটা ছেলেকে তো খেয়ে নিয়েছিস, আর এটাকেও শেষ করে দিতে চাইছিস? তোর সঙ্গে তো সুজয়ের বিয়ে হবে, তাহলে সে তোর সঙ্গে যদি আগেই শারীরিক সম্পর্ক করে, এতে ক্ষতি কী? আমার ছেলের যদি কিছু হয়েছে তাহলে তোকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিব। শাশুড়ি মা তো আমার মায়ের সমতুল্য ছিলেন, কিন্তু উনি আমার কষ্ট বোঝার চেষ্টা করেননি। উল্টে উনি তো আমাকে বাজে কথা বলেছিলেন। পরদিন সকালবেলা আমি যখন বাজারে যাই, তখন সেই সাংবাদিক হঠাৎ করে আমার হাত ধরে একটা ফাঁকা গলিতে নিয়ে আসে। আমি তখন ঘাবড়ে গিয়ে বললাম, আপনি আমার হাত ধরে এখানে কেন নিয়ে এসেছেন? আমার দেওর দেখে ফেললে আমরা দুজনেই অসুবিধায় পড়ে যাব। সাংবাদিক তখন তড়িঘড়ি করে আমাকে বলল, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। আপনাকে কিছু দেখাবো বলে এই ফাঁকা জায়গায় নিয়ে এসেছি। আপনি যখন আপনার দেওরকে পছন্দ করেন না, তাহলে এই বিয়েতে কেন রাজি আছেন? আমি তখন সাংবাদিককে বললাম, আপনি তো সেদিন দেখেছিলেন যে কিভাবে ওই বদমাইশ ছেলেরা আমাকে বিরক্ত করেছিল। ঘরের বাইরে বেরোলেই আমাকে অনেকে অনেক রকম কথা বলে। এই কারণে আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে সুজয়কে বিয়ে করব। আমি এটাও খুব ভালোভাবে জানি যে সুজয় আমার জন্য সঠিক নয়, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। সাংবাদিক তখন আমাকে বলল, আপনি কি জানেন আপনার দেওর
কী কারণে আপনাকে বিয়ে করতে চাইছে? আমি তখন সাংবাদিককে বললাম, আমিও সেই প্রশ্নের উত্তর খুঁজছি যে সুজয় কেন আমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু তার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। সাংবাদিক তখন বলল, কারণ সম্পত্তির 70 ভাগ আপনার বর আপনার নামেই লিখে দিয়ে গেছে, আর এই সম্পত্তির লোভে আপনার দেওর আপনাকে বিয়ে করতে চাইছে। সেদিন সাংবাদিকের কাছে সব কিছু জেনে আমি বাড়ি ফিরে এসেছিলাম। তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে আমি যখন ঘরে এসে বরের চিন্তায় মগ্ন ছিলাম, তখন আমার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছিল, আর ভাবছিলাম বর কেন আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেল। আমার যে আর কেউ নেই, আমি সম্পূর্ণ একা। তখনই মনে পড়ে সাংবাদিকের কথা। তার নাম রূপম। সে কিন্তু আমার অনেক সাহায্য করেছিল। রূপমের কথা মনে করে আমি সব কিছু বুঝতে পারি যে আমার শাশুড়ি মা ও আমার দেওর, তারা জানতো যে সম্পত্তির অর্ধেকের বেশিরভাগ অংশ আমার নামে আছে, তাই দেওর আমাকে বিয়ে করার জন্য উন্মত্ত ছিল। তার মানে আমার প্রতি কোনো মায়া বা ভালোবাসা তাদের ছিল না, শুধুমাত্র সম্পত্তির লোভে দেওর আমাকে বিয়ে করতে চাইছিল। এইসব কথা ভাবতে ভাবতে আমি শুয়ে পড়ি। তারপর অর্ধেক রাতে দেওর আমার ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর আমার কিছু বলার আগেই কাছে এসে আমার হাত দুটো বেঁধে দেয়। আমার ওই সময় চিৎকার করেও কোনো লাভ ছিল না, কারণ শাশুড়ি মা তো তার ছেলে অপরাধ করলেও তিনি তার ছেলেকেই সাপোর্ট করতেন। তারপর আমি পালাতে চাইলেও পালাতে পারিনি। তারপর সে আমার কাছে এসে চুলের মুঠি ধরে বলল, এর আগের দিন তো আমায় ধাক্কা দিয়েছিলি, তাই এর প্রতিশোধ আজকে নিব। এই বলে সে আমার শাড়ি খুলে ফেলে দেয়। তখন আমি অনেক চিৎকার করেছিলাম, কিন্তু শাশুড়িমা কোনো সাড়া দেননি। পাশের ঘরেই শাশুড়িমা আমার ছেলেকে নিয়ে ঘুমোতেন, এবং আমি নিশ্চিত ছিলাম যে উনি আমার চিৎকার শুনেও না শোনার ভান করেছিলেন। তারপর ওই শয়তান আমার হাত পা চেপে ধরে আমাকে ধর্ষণ করে। একজন পুরুষ মানুষের কাছে নারীর শক্তি কিন্তু তুচ্ছ। শক্তির দিক দিয়ে একজন নারী পুরুষের কাছে হার মানতে বাধ্য। আমি অনেক চেষ্টা করেছিলাম নিজের মান সম্মান রক্ষা করতে, কিন্তু পারিনি। সেদিন সারা রাত বসে একটাই কথা ভেবেছিলাম, যেভাবেই হোক তাকে শাস্তি পেতেই হবে। আমি লড়াই করব। এবার আমি এই ব্যাপারে শাশুড়ি মাকে আর কিছুই বলিনি, কারণ উনাকে বলে কোনো লাভ ছিল না। এত কিছু হয়ে যাওয়ার পরেও উনি তার ছেলেকেই সাপোর্ট করতেন। উনি জানলে কখনোই আমাকে পুলিশের কাছে যেতে দিতেন না। তাই পরদিন সকালবেলা মনে সাহস জুটিয়ে ওই অবস্থাতেই আমি পুলিশের কাছে গিয়ে দেওরের নামে অভিযোগ জানাই যে কিভাবে আমার ধর্ষণ করেছে। আমাকে ওই অবস্থায় দেখে পুলিশে আমার কথা বিশ্বাস করে। তারপর আমার দেওরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ওই সময় শাশুড়ি মা আমার হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করেছিলেন যাতে আমি কেসটা ফেরত নিয়ে নিই, কিন্তু আমি শাশুড়ির কোনো কথা শুনিনি। সেদিন আমি শাশুড়ি মাকে একটাই প্রশ্ন করেছিলাম যে আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যদি তার নিজের মেয়ের সঙ্গে হতো তাহলে কি উনি ছেড়ে দিতেন? তারপর আমি যখন শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন শাশুড়ি মা নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। এখন আমি শ্বশুরবাড়িতে আছি এবং আমার দেওরকে উচিত শিক্ষা দিয়েছি। সে এখন জেলে আছে। ওদিকে ধীরে ধীরে সাংবাদিকের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। সে আমার অনেক সাহায্য করেছিল। দেওরকে তার উচিত শাস্তি দিয়েছিল। তারপর ধীরে ধীরে ওই সাংবাদিকের সঙ্গে আমার প্রেম হয়ে যায় এবং সাংবাদিক আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি তার বিয়ের প্রস্তাব গ্রহণ করেছিলাম। আজ আমি ছেলেকে নিয়ে সংসার করছি এবং অনেক সুখে আছি। এই সমাজে সকল পুরুষ যে খারাপ হবে সেটা কোনো মানে নেই। এমন অনেক ভালো পুরুষও আছে যারা মেয়েদের কষ্ট বোঝে, যারা নারীদের সম্মান করে। তাদের মাঝেই ছিলেন সেই সাংবাদিক, যিনি আমাকে অনেক সম্মান করতেন এবং আমার কষ্ট বুঝতেন। উনি একজন অচেনা ব্যক্তি হয়েও আমার অনেক সাহায্য করেছিলেন। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।